নেপাল চীন সীমান্তের তিব্বতে ভূমিকম্পে নিহত 53। বাংলাদেশ ও ভারতে কম্পন অনুভূত। উন্নত চিকিৎসার জন্য রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। অরফানেজ ট্রাস্ট মামলার আপিলের শুনানি চলছে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলের ধোঁয়াশা, বেশ কিছু ইস্যুতে দ্বিমত। সংবিধান রাখা না রাখা বা তার সংশোধনী বিষয়ে তারা এ ব্যাপারে কার্যকর ভূমিকা নেবে। ছাত্রদের দ্বারা কার্যকর হবে এমন কোনো বিষয় এটি নয়। অফিসিয়ালি সরকার অথবা ছাত্রদের পক্ষ থেকে ফর্মালি আমাদের সাথে মত বিনিময়, এটা নিয়ে আলাপ আলোচনা, ডিসকাশনটা আলটিমেটলি কিন্তু হয় নাই। এবং ভারতের কারাগার থেকে ফিরলেন 90 বাংলাদেশি জেলে। প্রিয়জনদের কাছে পেয়ে খুশি স্বজনরা। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে 7.1 মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে এখন পর্যন্ত 53 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর সিগাৎসের কাছে এই ভূকম্পনে কেঁপে ওঠে নেপাল, ভারত এবং বাংলাদেশ। নেপালে পরপর অনেকগুলো আফটার শক অনুভূত হয়। ভূমিকম্পে অনেক ভবন ধসে পড়েছে এমন খবরও পাওয়া গেছে। ঈশিতা ব্রহ্ম জানাবেন বাকিটা। তিব্বতের পবিত্র শহর সিগাৎসে মঙ্গলবার সকালে এই শহরেই আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে বলছে এই ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে 7.1। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল এভারেস্টে যাওয়ার উত্তরের গেটওয়ে টিংরি কাউন্টি। ভূমিকম্পের গভীরতা ছিল 10 কিলোমিটার। ভূমিকম্পের পর 4.4 মাত্রার বেশ কয়েকটি আফটারশকও অনুভূত হয়। চীনের বিভিন্ন গণমাধ্যম বলছে টিংরি কাউন্টির আশপাশে চাংসুও, কুলুও আর কুয়োগুয়োতে হতাহতের পাশাপাশি অনেক ভবন ধসে পড়েছে। বড় টাউনশিপ জিগাজে আর লাৎসের অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দালাই লামার পর বৌদ্ধ ধর্মের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতা পঞ্চেন লামার বাস এই জিগাজেতে। চীনা সংবাদ মাধ্যম বলছে স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার কাজ শুরু করেছে, তবে অতিরিক্ত শীতে ব্যাহত হচ্ছে কার্যক্রম। টিংরিতে এখন তাপমাত্রা -8 ডিগ্রি সেলসিয়াস, বিকেলের দিকে যেটা -18 ডিগ্রি সেলসিয়াস হবে। ভূপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থিত চীনের স্বায়ত্তশাসিত এই অঞ্চল চীনের অংশের মাউন্ট এভারেস্টের কাছে অবস্থিত। চীনা গণমাধ্যম বলছে তিব্বতের সিগাৎসের 200 কিলোমিটার এলাকায় গেল 5 বছরে 29 বার ভূমিকম্প হয়েছে। বড় ধরনের বিপর্যয়ের জন্য এই মাত্রার ভূমিকম্প যথেষ্ট। এদিকে 6.8 মাত্রার এই ভূকম্পনের পর নেপালে কয়েক দফা আফটারশক অনুভূত হয়। 400 কিলোমিটার দূরে রাজধানী কাঠমান্ডুতে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন সাধারণ মানুষ। ভূমিকম্প হয়েছে ভারত, বাংলাদেশ আর ভুটানেও। হিমালয় পর্বতমালার আশপাশে ভূকম্পনের ঘটনা নিয়মিত, কিন্তু মঙ্গলবারের ভূমিকম্প গেল 5 বছরের মধ্যে 200 কিলোমিটার এলাকার মধ্যে সবচেয়ে শক্তিশালী। এর আগে 2015 সালে নেপালে 7.8 মাত্রার ভূমিকম্পে 9,000 মানুষের মৃত্যু হয়। 2008 সালে চীনের সিচুয়ান প্রদেশে ভূমিকম্পে প্রায় 70,000 মানুষের মৃত্যু হয়। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। আজ রাতে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সব ঠিকঠাক থাকলে রাত 10টায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডন যাবেন। তাকে শুরুতে লন্ডন ক্লিনিকে ভর্তি করানোর কথা রয়েছে। আর দীর্ঘ 7.5 বছর পর দেখা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে। সিফাত শাহরিয়ারের প্রতিবেদন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাবেন, যে কারণে কাতার আমির একদিন আগেই ঢাকায় পাঠিয়ে দেন বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। সব ঠিকঠাক থাকলে মঙ্গলবার রাত 10টায় এই এয়ার অ্যাম্বুলেন্সে করেই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বেগম জিয়া। যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। কিছুদিন চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কথা রয়েছে। তার বিদেশ যাত্রা নিয়ে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের কমতি নেই। বিদেশ যাত্রার আগেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতাসহ সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করেন। দীর্ঘ 7.5 বছর পর লন্ডনে সাক্ষাতের অপেক্ষায় খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার।
খালেদা জিয়ার এই সফরে 7 চিকিৎসক সহ লন্ডনে যাবেন 15 জন। দেশে ফেরার পথে উমরার পালন করতে পারেন বেগম জিয়া। সবশেষ তিনি লন্ডনে যান 2017 সালের জুলাই মাসে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। খালেদা জিয়ার বিদেশে যাওয়ার প্রস্তুতির খবরাখবর জানাতে গুলশানের চেয়ারপারসনের বাড়ির সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহাদাত অভ্র। খালেদা জিয়ার বিদেশে যাওয়ার প্রস্তুতির সবশেষ কি খবর জানতে পেরেছেন জানাবেন। নেতাকর্মীরা তার সঙ্গে দেখা করতে আসছেন কিনা? এই মুহূর্তে ঠিক আমি বেগম খালেদা জিয়ার যে বাসভবনটি আছে ফিরোজা, সেটির সামনে আছি। মূলত এখন পর্যন্ত হচ্ছে আমরা তেমন কাউকেই হচ্ছে নেতাকর্মী যারা আছে তাদেরকে আসতে দেখিনি, তবে আমরা জানতে পেরেছি তারা বিকাল নাগাদ আসবে। মূলত হচ্ছে গণমাধ্যম কর্মী আর বিশেষ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু এখানে ঢুকতে দেখেছি। আর ভিতরে যারা আছেন তারা কিন্তু বলছেন যে হয়তো বা 8টার মধ্যেই তারা এখান থেকে বের হয়ে যাবেন। আর সেটি হচ্ছে ঠিক গুলশান 2 হয়ে তিনি কিন্তু হচ্ছে রাত 8টায় গুলশান 2 হয়ে বনানী বাজারের সামনে দিয়ে কাকুলির যেই মোড়টা আছে, কাকুলির মোড় হয়ে আর্মি স্টেডিয়ামের সামনে দিয়ে কিন্তু হচ্ছে তিনি মূলত কুর্মিটোলা মেডিকেল কলেজের সামনে দিয়ে এয়ারপোর্ট রোড ধরবেন এবং এয়ারপোর্টের ভিতরে ঢুকবেন। এমনটাই কিন্তু এই যে পুরো রুট প্ল্যান পুরোটাই কিন্তু হচ্ছে আমাদেরকে জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। তারা বলছেন যে ঠিক 8টায় বের হওয়ার পর 9টার মধ্যে এয়ারপোর্টে থাকবেন এবং 9টার পরপরই তিনি এই যে কাতারের যিনি আমির আছেন তার এয়ার অ্যাম্বুলেন্স, যেটিতে কিনা হচ্ছে আইসিইউর সুযোগ সুবিধা আছে, সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে কিন্তু 10টা নাগাদ বাংলাদেশের ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি কিন্তু হচ্ছে অবতরণ করবেন, তিনি এখান থেকে হচ্ছে রওনা করবেন। এই যে পুরো সময় জুড়ে কিন্তু হচ্ছে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যারা নেতাকর্মী আছে তারা যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না করে, বরঞ্চ তাদের পক্ষ থেকে নির্দেশনা হচ্ছে তারা সব সময় যেন ফুটপাতের মধ্যেই থাকে, যেন কোনো ধরনের যানজটের সৃষ্টি না করা হয়। এর জন্য কিন্তু হচ্ছে একটি বিজ্ঞপ্তি তারা গতকাল রাতেই দিয়েছিলেন। আর আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল রাতে কিন্তু ঠিক 7:40 ঢাকাতে এসে পৌঁছায় কাতারের আমিরের পক্ষ থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স আছে সেটি ঢাকাতে এসে পৌঁছায়। এর পরবর্তীতেই কিন্তু হচ্ছে এই যে 8টা বাজে তার সফর সঙ্গীর সংখ্যাটাও আমাদেরকে জানানো হয়, সেটিও কিন্তু হচ্ছে তার সাথে যাবেন 15 জন, তার মধ্যে 7 জনই হচ্ছে তার ব্যক্তিগত যে চিকিৎসক আছেন তারা। এবং এখানে এখন পর্যন্ত গণমাধ্যম কর্মী এবং খুব 2-1 জন মানুষ ছাড়া কিন্তু তেমন কেউই ভিতরে আমরা ঢুকতে দেখিনি, তবে বিকাল নাগাদ হয়তো বা আরও অনেকেই আসবে, আর সেই খবর নিশ্চয়ই আমি আপনাকে জানাবো। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। শাহাদাত অভ্র আমাদের সঙ্গে যুক্ত ছিলেন গুলশান থেকে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিলের শুনানি শুরু হয়েছে। হাইকোর্ট থেকে এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাহিদ হাসান। জাহিদ, খালেদা জিয়ার মামলার বিস্তারিত জানাবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এই মামলায় 2018 সালের 8ই ফেব্রুয়ারি দণ্ড দিয়েছিল ঢাকার বিশেষ জজ আদালত 5। তাকে 5 বছরের দণ্ড দেওয়া হয়েছিল দুর্নীতির মামলায়, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা, যেটি একটি ট্রাস্টের টাকা প্রায় 2.5 কোটি টাকার মতো একটি টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে এই বিচার হয়েছিল। পরবর্তীতে এই মামলা হাইকোর্টে আসার পরে হাইকোর্টে বিএনপির আইনজীবীর অর্থাৎ খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন করলে সেই আপিল শুনানি শেষ করে হাইকোর্ট খালেদা জিয়াকে 10 বছরের দণ্ড দিয়েছিল এবং এই সাজার বিরুদ্ধে আপিল করা ছিল অনেক দিন আগে থেকেই খালেদা জিয়ার পক্ষ থেকে, তবে আপিল শুনানি হয়নি। এরই মধ্যে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 6 আগস্ট রাষ্ট্রপতি খালেদা জিয়াকে তার ক্ষমতা বলে সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতা বলে খালেদা জিয়াকে এই দুটি যে মামলা তিনি দণ্ডিত হয়েছিলেন সেই মামলার সাজা থেকে তাকে মওকুফ করে দেয়। এরপরে খালেদা জিয়ার আইনজীবীরা তারা এই মামলাটি আইনিভাবে নিষ্পত্তি করার উদ্যোগ নেয়। তারই ধারাবাহিকতা আজকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের 5 বিচারপতির বেঞ্চ, অর্থাৎ সর্বোচ্চ যে বিচার বেঞ্চ, সেই বেঞ্চের বিচারপতিরা এই মামলাটি সকাল থেকে শুনছেন। বিএনপির পক্ষে 3 থেকে 4 জন আইনজীবী শুনানি করেছেন। এখন রাষ্ট্রপক্ষের শুনানি চলছে, তারপরে দুদকের পক্ষেও তার আইনজীবী শুনানি করবেন। মূলত এই মামলাটি ছিল এতিমদের নামে একটি ট্রাস্ট,
ট্রাস্ট অর্থাৎ এতিমদের উন্নয়ন এবং তাদের জীবনযাপন করার জন্য তাদের আর্থিক সহায়তা করার জন্য জিয়া অরফানেজ ট্রাস্টের নামে একটি ট্রাস্ট করেছিলেন খালেদা জিয়া। সেই ট্রাস্টের টাকা আত্মসাতের মামলা ছিল এটি। যদিও বিএনপির আইনজীবীরা আজকে তারা শুনানিতে বলছেন যে খালেদা জিয়ার পক্ষে যে অভিযোগ আনা হয়েছে এবং খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যে তাকে যে কারণে দণ্ড দেওয়া হয়েছে এটি প্রমাণিত হয়নি এবং খালেদা জিয়া কোনো টাকাও আত্মসাৎ করেনি, এটি বিএনপির আইনজীবীরা তারা আদালতে উপস্থাপন করেছেন এবং রাষ্ট্রপক্ষ এখন শুনানি করছেন। তারাও বলছেন যে এই মামলাটি যেভাবে দণ্ড দেওয়া হয়েছে খালেদা জিয়াকে সেই প্রক্রিয়া সঠিক ছিল না এবং তাকে কিভাবে এই মামলা দণ্ডিত করা হলো, তিনি সরকারি কর্মচারী যে বিধি সেই বিধির অপরাধের মধ্যে পড়েন কিনা কিংবা অন্য কোনো অপরাধের মধ্যে পড়েন কিনা, এই বিষয়গুলো নিয়ে শুনানি চলছে। শুনানি শেষে হয়তো সর্বোচ্চ আদালত থেকে আজকেই কোনো আদেশ আসবে যে খালেদা জিয়ার এই মামলাটি থাকবে কি থাকবে না। মুক্তি। অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের সকল পক্ষকে নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার কথা থাকলেও এ নিয়ে ধোঁয়াশায় রাজনৈতিক দলগুলো। বড় দুটি রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত বলছে এখনও আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করেনি অন্তর্বর্তী সরকার। ঘোষণাপত্রের কিছু বিষয় নিয়ে অস্পষ্টতা যেমন রয়েছে, তেমনি সামনে আসা বেশ কিছু বিষয়ে রয়েছে দ্বিমত। আরও জানাবেন জাওয়াদ মাহমুদ। সহস্রাধিক প্রাণের বিনিময়ে নতুন করে স্বপ্ন বুনছে লাল সবুজের বাংলাদেশ। ভারতীয় আধিপত্যবাদ ও স্বৈরশাসকের কবল থেকে মুক্তির মিছিলে যারা পা মিলিয়েছিল সেই বিপ্লবীরা আবারও রাজপথে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে। 5 আগস্ট হাসিনার পলায়নের মধ্য দিয়ে মূর্ত হয়ে ওঠা যে আকাঙ্ক্ষার জানান ছাত্র জনতা সেদিন দিতে পারেনি, তা ঘোষণার জন্য 31 ডিসেম্বরকে বেছে নিলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় অভ্যুত্থানের সকল পক্ষকে সাথে নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে অন্তর্বর্তী সরকার। সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। এরপরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি থেকে আলটিমেটাম আসে 15 দিনের মধ্যে দিতে হবে ঘোষণাপত্র। 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। কিন্তু সপ্তাহ পার হলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি করছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। দলটির শীর্ষ পর্যায়ের এই নীতি নির্ধারক বলছেন, জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে যেমন অস্পষ্টতা আছে, তেমনি যে দু একটি বিষয় প্রকাশ্যে এসেছে তা নিয়েও রয়েছে দ্বিমত। সংবিধান রাখা না রাখা বা তার সংশোধনী বিষয়ে তারা এ ব্যাপারে কার্যকর ভূমিকা নেবে, এটি ছাত্রদের কোনো ছাত্রদের দ্বারা কার্যকর হবে এমন কোনো বিষয় এটি নয়। যোগাযোগ বলতে যেমন বোঝা যায় মতামত চাওয়া বা সিরিয়াসলি বৈঠক করা, এমন কিছু ঘটেনি। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলও জানালেন এখনও তাদের সাথে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়নি। এ নিয়ে তার দলের অবস্থান জানতে চাইলে বিষয়বস্তু না জেনে মন্তব্য করতে রাজি হননি তিনি। অফিসিয়ালি সরকার অথবা ছাত্রদের পক্ষ থেকে ফর্মালি আমাদের সাথে মত বিনিময়, এটা নিয়ে আলাপ আলোচনা, ডিসকাশনটা আলটিমেটলি কিন্তু হয় নাই। আসলে সেখানে কি থাকছে আর কি থাকছে না, কি পরিবর্তন হচ্ছে, কি নতুন ঢুকছে, এগুলো না জেনে মন্তব্যটা জামায়াত ইসলামের মতো দায়িত্বশীল সংগঠন আগাম কোনো মন্তব্য করাটা আমরা সমীচীন মনে করি না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলেই এই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সকল পক্ষকে সুচিন্তিতভাবে এগুনোর পরামর্শ তাদের। মুক্তিযুদ্ধের সময় যে ঘোষণা হয়েছিল সেই ঘোষণাটা অনুযায়ী দেশটা চলেনি, সেই জন্য আমাদের নতুন করে আবার অভ্যুত্থান করতে হলো এবং ঘোষণা দিতে হলো। এই জন্য এটা জরুরি। তাতে জাস্টিফিকেশন লাগবে না, একটা রেশনাল যেটাকে বলি আমরা। ছাত্র নেতারা রক্ত দিয়েছে যখন, তখন তারা নিশ্চয়ই খুবই দায়িত্বশীল হবে। আবার রাজনৈতিক নেতারা যতই ক্ষমতার কাছাকাছি অবস্থান করতে চায়, তো তারাও একটি যৌক্তিক অবস্থানে পৌঁছবে। অন্তর্বর্তী সরকার যত দ্রুত রাজনৈতিক দল ও ছাত্রদের সঙ্গে সমন্বয় করে ঘোষণাপত্র জাতির সামনে আনতে পারবে, ততই জাতীয় ঐক্যের পথ মসৃণ হবে বলে মনে করেন বিশ্লেষকরা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।
সংস্কারের কারণে পুঁজিবাজার খারাপ অবস্থায় আছে, সংস্কার শেষ হলে ভালো অবস্থায় ফিরবে। পাশাপাশি দীর্ঘমেয়াদী অর্থায়নে ব্যাংকের সাথে পুঁজিবাজারের সামঞ্জস্য রাখা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। মঙ্গলবার সকালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও অন্যান্য অংশীদারদের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। বাজারে অনেক সময় দেখেন যে শেয়ার মার্কেট পড়ে গেছে হিসেবে, এটা বিকজ কত রিফর্ম হচ্ছে, নট দ্যাট কোনো পলিসি না হচ্ছে কাকে ফেভার করা যেত। ভালো ভালো যে প্রাইভেট কোম্পানি আছে, কর্পোরেশন কোনো আসে না, তারা ওই ফ্যামিলি বেস ইসে করতে চায়, আমরা তারা এনকারেজ করি তারাও যেন আসে, যাতে আপনার বেসটা বাড়ে, কারণ ভালো শেয়ার আসলে কিন্তু লোকজন একটু কনফিডেন্স পাবে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় পুরানা পল্টনের একটি ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সকাল 8:30 নাগাদ 4তলা ভবনের 2য় তলায় আগুনের সূত্রপাত হয়। এরপরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরবর্তীতে মোট 6টি ইউনিট কাজ করে বলে জানায় ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক গোলযোগের কারণেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করছে সংস্থাটি। তদন্ত সাপেক্ষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে বলেও জানায় তারা। যত আগুন লাগে, এই আগুনের আমরা 35 থেকে 40% আগুনই বৈদ্যুতিক গোলযোগের কারণে লেগে থাকে। বৈদ্যুতিক কেবল বা ফিটিংসগুলো যাতে মানসম্মত থাকে এবং এটা যাতে নিয়মিত চেকআপের উপর রাখা হয়, তাইলে এই অগ্নি দুর্ঘটনা কম ঘটবে। দেশে ফিরলেন ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া 90 বাংলাদেশি জেলে ও নাবিক। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় মালিকপক্ষের উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়। দীর্ঘ সময় পর স্বজনকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয় নাবিক ও জেলেরা। এর আগে রোববার খুলনায় হিরন পয়েন্টে জেলে ও নাবিক সহ ফিরিয়ে দেয়া হয় জব্দ হওয়া ফিশিং ট্রলার। সাথে প্রত্যাবাসন প্রক্রিয়ায় ফিরিয়ে দেয়া হয় বাংলাদেশে আটক ভারতীয় 6 ফিশিং ট্রলারের 95 নাবিক ও জেলেকে। তবে বেশ কিছু জেলের অভিযোগ, আটক ভারতীয় জেলেদের ছাড়াতেই বাংলাদেশি সীমানায় অনুপ্রবেশ করে 2 জাহাজকে আটক করে ভারতীয় কোস্টগার্ড। এর আগে গেল 8 ডিসেম্বর ভারতীয় কোস্টগার্ডের হাতে জেলে ও নাবিক সহ আটক হয় বাংলাদেশের এমভি লায়লা 2 ও এমভি মেঘনা 2। গেল সেপ্টেম্বরে সমুদ্র সীমায় ডুবে যাওয়া এমভি কৌশিক থেকে 12 জেলেকে উদ্ধার করে আটক দেখায় ভারত। আমাদেরকে বিনা অপরাধে নিয়ে গেছে। অপরাধ দিন নিজের এটা ভালো লাগতো, অপরাধে যদি একটা ছোঁয়ার দেয় এটাও ভালো লাগে। এখন আমাদেরকে মনে হয় আমরা বর্ডার সাইডে আমরা ফিশিং করতেছি, ওরকম অবস্থায় আমাদেরকে ইন্ডিয়ার কোস্টগার্ড ধরছে। সরকারের কাছে আবেদন করছিলাম, ইনশাল্লাহ সবাই সহযোগিতা করছি, সরকারও বা সহযোগিতা করার কারণে আমার ছেলে আমার বুকে ফিরে আইছে। 9 তারিখে ধরা গেছি, 4 তারিখে আমরা এখন বাংলাদেশে রওনা হয়েছি। 5 তারিখে সন্ধ্যায় হ্যান্ড ওভার করছে আমাদের বাংলাদেশ কোস্টগার্ডের কাছে। সরকারকে ধন্যবাদ, সেই সাথে আমি ভারতীয় সরকারকেও ধন্যবাদ জানাবো, কেননা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা যেভাবে জেনেছি যে তাদেরকে যেন কোনোভাবে মামলা দেওয়া না হয়, কারণ সেটা একটা আইনি প্রক্রিয়ায় চলে যেত। সেইখান থেকে খুবই স্বস্তির ব্যাপার, খুব দ্রুতই হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কর্মকর্তা কর্মচারীদের পোষ্য কোটা বাতিলের প্রতিবাদ জানিয়ে পুনর্বহালের দাবিতে ধর্মঘট কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতি। এদিকে পোষ্য কোটা সহ অযৌক্তিক সব কোটা বাতিলের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে বিক্ষোভ কর্মসূচি। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন মাসুমা আক্তার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন কাজী মাহফুজ। তবে শুরুতে আমরা রাজশাহীর খবর জানবো। মাসুমা, অনেক দিন আন্দোলনের পর পোষ্য কোটা বাতিল করা হলো, এখন আবার পুনর্বহালের দাবিতে ধর্মঘট হচ্ছে, তো এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছে? আজ বেলা 11টা থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের আসলে পোষ্য কোটা বা প্রাতিষ্ঠানিক যে সুবিধা তারা বলছেন বা দাবি করছেন, সেই প্রাতিষ্ঠানিক সুবিধা বাতিলের প্রতিবাদ জানিয়ে এবং সেটি পুনর্বহালের দাবি জানিয়ে কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো এই অবস্থান ধর্মঘট কর্মসূচি তারা পালন করছেন এবং সেটি চলবে কিন্তু দুপুর 11টা পর্যন্ত। এখানকার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু বলছেন যে গতকালকে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন, আজকে তাদের এই কর্মসূচির পর আগামীকালকে কিন্তু
একটি দিনভর আসলে তারা অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করবেন এবং এর মধ্য দিয়ে আসলে এই বিশ্ববিদ্যালয়ের যে পোষ্য কোটা বা তাদের সন্তানদের যে ন্যায্য অধিকার তারা বলছেন সেটি যতক্ষণ পর্যন্ত সেই অধিকার আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আসলে মাঠ ছাড়ছেন না, অর্থাৎ তাদের এই কর্মসূচিগুলো চলতেই থাকবে বা তাদের এই ধারাবাহিক আন্দোলন তারা কিন্তু চালিয়ে যাবেন বলেও কিন্তু তারা বারবার করে হুঁশিয়ার করছেন এবং তারা বলছেন যে প্রশাসনের তরফ থেকে কিন্তু এখন পর্যন্ত আশানুরূপ কোনো ধরনের বক্তব্য বা কোনো ধরনের আশ্বাস তারা কিন্তু এখন পর্যন্ত পাননি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সাথে এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত বসেননি বা কোনো ধরনের কোনো মন্তব্য কিন্তু তাদেরকে জানাননি। তবে যতক্ষণ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো রকম আশানুরূপ ফলাফল বা কোনো রকম আশ্বাস না আসছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। আজকে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে এখানে কর্মকর্তা কর্মচারী বিভিন্ন দপ্তরের প্রশাসনিক দপ্তরগুলো থেকে তারা এসেছেন, এখানে জড়ো হয়েছেন এবং অবস্থান করছেন এবং এই 2 ঘন্টায় কিন্তু তারা কোনো ধরনের দাপ্তরিক কাজে কিন্তু তারা অংশ নিচ্ছেন না। এতে করে কিন্তু বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক যে কার্যক্রম সেটি কিছুটা ব্যাহত হচ্ছে বলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কারণ কর্মকর্তা কর্মচারীরা সকলেই কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তারা বলছেন গত 2 তারিখ আসলে ছাত্র যে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা পোষ্য কোটা বাতিলের দাবিতে আসলে সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে যে আন্দোলন তারা দিনভর করে তার মধ্য দিয়ে কিন্তু প্রশাসনিক ভবনের মধ্যে অবরুদ্ধ অবস্থায় দিনভর কিন্তু থাকতে হয়েছে এই কর্মকর্তা কর্মচারীদের এবং তাদের মধ্যে থেকেও কেউ এসে কিন্তু আজকে বক্তব্য রাখছেন। তাদের সেই দিনব্যাপী যে আন্দোলনের প্রেক্ষিতে আসলে তাদের যে অবরুদ্ধ অবস্থার কথা তারা সেই অভিজ্ঞতার কথা কিন্তু তারা বলছেন তাদের বক্তব্যে এবং সেই সাথে তারা বলছেন যে তাদের সন্তানদের সাথে যে ন্যায্য অধিকার এটি দেশের অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানগুলোতেও সেই সুবিধাগুলো কিন্তু কর্মকর্তা কর্মচারী সন্তানরা পেয়ে থাকেন। তাহলে এই ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কেন ব্যতিক্রম হবে? এতে করে তারা মনে করছেন এটি তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এখনকার মতো অবস্থান ধর্মঘটের সর্বশেষ। এবার আমরা চট্টগ্রামের খবরাখবর জানবো। মাহফুজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন জানাবেন। মুক্তি ঠিক 1 ঘন্টা আগেই মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা এই পোষ্য কোটা সহ অযৌক্তিক যে সকল কোটাগুলো আছে সেগুলো বাতিলের পাশাপাশি ভর্তির ক্ষেত্রে যে ফর্মের মূল্য নির্ধারণ করা হয় সেটি কমিয়ে 200 টাকায় নিয়ে আসা, একই সাথে নতুন হল নির্মাণ করা এবং তাদের আরও একটি দাবি হচ্ছে এই আন্দোলনের মধ্য দিয়ে যেহেতু জুলাই বিপ্লবে যে সকল ছাত্র শহীদ হয়েছে তাদের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে এই আন্দোলন। গতকালকেও কিন্তু একই দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই আন্দোলনের জায়গায় এখনো পর্যন্ত তাদের কোনো সিদ্ধান্ত জানায়নি। সেই জায়গাতে এখানে যারা শিক্ষার্থীরা আন্দোলন করছেন তারা বলছেন 24-এর যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের মূল স্পিরিট ছিল হচ্ছে কোটা বাতিল করা। সেই জায়গাতে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, তারপরও কিভাবে এখনো পর্যন্ত কোটা টিকে থাকে তারা এটি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং যতদিন না পর্যন্ত এই পোষ্য কোটা সহ অন্যান্য অযৌক্তিক কোটাগুলো বাতিল হবে না ততক্ষণ তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তারা বলছেন যে এই সমতার বাংলাদেশ তৈরি হচ্ছে, সেই জায়গাতে কোনোভাবে পোষ্য কোটা থাকতে পারে না। ভর্তির ক্ষেত্রে এই কোটাটি পুরোপুরি অযৌক্তিক বলছেন তারা। এবং এদিকে আমরা জানতে পেরেছি গত 2 দিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী যে পর্ষদ রয়েছে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট সভায় কিন্তু এই পোষ্য কোটা বাতিলের ইস্যুটি উঠেছিল। তবে আমরা জানতে পেরেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই পর্ষদে সিন্ডিকেট সভায় তারা কোনো সিদ্ধান্ত দেয়নি এবং এই ক্ষেত্রে মূলত কর্মচারী ইউনিয়ন এবং শিক্ষক পরিষদের পক্ষ থেকে তারা আপত্তি তুলেছে যেন এই কোটা বাতিল করা না হয়, তাদের সন্তানদের যেন সেই কোটা বহাল রাখা হয়। সবকিছু মিলিয়ে আসলে যে আন্দোলন শুরু হয়েছে, এখানে যারা শিক্ষার্থীরা আন্দোলন করছে তারা বলছে তাদের আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত পোষ্য কোটা বাতিল সহ অন্যান্য অযৌক্তিক কোটা এবং তাদের যে দাবিগুলো আছে সেগুলো পূরণ করা না হয়। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পোষ্য কোটা বাতিল সহ অন্যান্য দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ তথ্য। সহকর্মীরা যুক্ত ছিলেন চট্টগ্রাম ও রাজশাহী থেকে। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জেলা পর্যায়ের ইমাম খতিব সম্মেলনে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
খুতবা বাংলা এবং আরবি দুটো মিলেই, এমনকি প্রসঙ্গক্রমে ইংলিশও আসলে কোনো অসুবিধা নেই। ইংলিশকে একসময় বলা হতো কাফেরের ভাষা, তো সেই ভাষায় কথা বলা মুসলমান নাই? অবশ্যই আছে। ভাষা কোনোটা কাফের নয়, মুমিনও নয়। মুমিন হবে ব্যক্তিটি, কাফের হবে ব্যক্তিটি। ভাষা সবগুলো আল্লাহর সৃষ্টি। আল্লাহ নিজেই তো বলেছে, আমি তোমাদেরকে বিভিন্ন ভাষা বর্ণে এই জন্য পয়দা করেছি যে তাআরিফ, যেন তোমাদেরকে চিনতে পারে বা তোমরা পরস্পরকে চিনতে পারো, এই জন্য আমি এই ব্যবস্থা দিয়েছি। তো আল্লাহ তাআলা যে ভাষা সৃষ্টির কথা নিজেই বলেছেন, এই ভাষা আবার কাফের হয়ে কি হবে? নিশ্চয়ই না। সবগুলা ভাষাই হচ্ছে আল্লাহর দান, নইলে মানুষের জবানে তল থেকে বের হতো না। এটা আল্লাহ বের করে দেন জবান দিয়ে ভাষাগুলো। তো যে ভাষাই হোক, মানুষ যেটা আন্ডারস্ট্যান্ড করে, বুঝে, সেই ভাষায় যদি আমরা সুজা সপ্তাহ আমাদের বয়ানগুলা পেশ করি, ওটাই হবে হৃদয়গ্রাহী বয়ান। এটাতে নূতন কোনো অলংকার দেওয়ার কোনো প্রয়োজন নেই। অলংকার যা দরকার আল্লাহ সবটুকু কালামে হাকিমে দিয়ে রেখেছে। এবং এরপরে সোহাগার প্রলেপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মাধ্যমে আমরা পেয়ে গেছি। এই দুইটার ভিতরে থাকলেই আমাদের জন্য বেশি কল্যাণকর। আমরা আশা করি আপনাদের কাছ থেকে যে কোরআন এবং সুন্নাহ, কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আপনারা সমাজের সামনে এই চিত্রটা তুলে ধরবেন। 52 সপ্তাহের 52টা খুতবা হবে ভিন্ন ভিন্ন। জাতির প্রয়োজনকে সামনে রেখে খুতবা তৈরি হবে। মসজিদ মিশনকে আমরা অনুরোধ করব যে সমন্বয়ের এই জায়গায় যেন তারা দায়িত্ব পালন করে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে কি খুতবাটা এই জাতির জন্য প্রয়োজন, কমপক্ষে 1-2 দিন আগে যদি খতিব সাহেবের কাছে এটা পৌঁছে যায় বিভিন্ন জায়গায়, তারা তাদের মতো করে বলবেন, তবে এখান থেকে কিছু খোরাক পাবে। হুবহু এইটাই তারা বলতেও পারে, আবার এর অংশবিশেষ নিয়ে আরো কিছু প্রয়োজনকে সামনে রেখেও তারা কথা বলতে। কিন্তু এখানে একটা গাইডলাইন আসবে। এমন হলে তো আমাদের মর্যাদা বাড়বে, তাই না? সবগুলা মসজিদ এবং মেম্বর থেকে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা এবং সমাজের ইসলাহের কথাগুলো আসে, তাহলে আলহামদুলিল্লাহ এটা আরশে আজিমে চলে যাবে, পৌঁছে যাবে এবং দুনিয়া আন্দোলিত হবে, প্রভাবিত হবে মানুষের মন। মানুষ জান্নাতমুখী রাস্তা খুঁজে পাবে, হেদায়েতের দিকে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা বলে গেছেন, মুসলমানদের মধ্যে কোনো অনৈক্য সৃষ্টি হয় এমন কোনো কথা আমারও বলা উচিত নয়, আমাদের কারোর কথা বলা উচিত। তবে এটাও কোনো কোনো ভাই সতর্ক করে দিয়েছেন যে একজন লোকের ঈমান হারানোর জন্য এটাই যথেষ্ট যে একজন ফাসিক তার কাছে কোনো নাবা, কোনো সংবাদ নিয়ে এসেছে আর বাস বিচার না করে সেটা কবুল করে নিয়েছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জেলা পর্যায়ের ইমাম খতিব সম্মেলনে বক্তব্য রাখছিলেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। নিয়মনীতি না মেনে বরগুনায় পাথরঘাটায় গড়ে তোলা হয়েছে কয়লা চুল্লি। এতে পরিবেশ দূষণের পাশাপাশি চরম স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। এ বিষয়ে আরও জানাতে বরগুনার পাথরঘাটা থেকে যুক্ত হয়েছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, কয়লার চুল্লি গড়ে তোলা নিয়ে স্থানীয়রা কি বলছেন জানাবেন। মুক্তি, আমি যেখানে রয়েছি এখানে আপনি প্রথম দেখায় মনে করতেই পারেন যে এটি বিশেষ কোনো চুল্লি স্থাপন করে এখানে কিন্তু নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা চলছে, কিন্তু না, এখানে নিয়ম নীতির তোয়াক্কা না করে এখানে বনের গাছ পুড়িয়ে একেবারে নির্বিচারে গাছ পুড়িয়ে এখানে কিন্তু কয়লা উৎপন্ন করার একটা প্রক্রিয়া সেটি কিন্তু করা হচ্ছে। এর ফলে যে ধোঁয়া উৎপন্ন হচ্ছে, বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে তথ্য যে এখানে ইট ভাটার ধোঁয়া সবচেয়ে দূষিত, এবং এর থেকেও কিন্তু এখানে যে কয়লা চুল্লি রয়েছে সেখানের দূষিত যেসব ধোঁয়া নির্গত সেগুলো দূষিত, এবং এই দূষিত ধোঁয়া আশেপাশে ছড়িয়ে পড়ছে অবিরত। এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা কিন্তু নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন, এবং এখানে শ্বাসকষ্ট সহ চর্মরোগ সহ নানা ধরনের রোগ কিন্তু এখানকার শিশু কিংবা বৃদ্ধদের দেখা যাচ্ছে। এবং আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি, এখানকার বরগুনার পাথরঘাটার চরদুয়ানি কিংবা হেমন্তপুর এবং আমি যেখানে রয়েছি বিষখালী নদীর পাড়ে, এখানে কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে এখানকার যারা চুল্লি মালিক
রয়েছেন তারা কিন্তু এভাবে চুল্লি গড়ে তুলছেন। যদিও এই মুহূর্তে আমি এখন যেখানে রয়েছি বিষখালী নদীর পাড়ে, এখানে কিন্তু প্রশাসন এসে উপস্থিত হয়েছেন। আমরা খবর দিয়েছিলাম, গতকালকেই কথা বলেছিলাম যে পরিবেশ দপ্তরের সাথে, পরিবেশ দপ্তরের যে পরিচালক রয়েছেন, অতিরিক্ত পরিচালক রয়েছেন, তিনি আমাদের নিশ্চিত করছেন যে আজকে অভিযান পরিচালনা করা হবে এবং এখানে যারা এই ধরনের অবৈধ চুল্লি স্থাপন করে তারা পরিবেশ বিনষ্ট করছেন কিংবা এখানের বনের গাছ বিনষ্ট করছেন, তাদের বিরুদ্ধে কিন্তু একটা পদক্ষেপ নেওয়া হবে। আমরা সেই তাদের কথা মতো আজকে দেখেছি ইতিমধ্যেই তারা এখানে এসে পৌঁছেছেন এবং তারা এখানে যারা পরিবেশ দূষণ করেন কিংবা এখানে যারা বনের গাছ বিনষ্ট করেন তাদের বিরুদ্ধে টেকসই পদক্ষেপ নেবেন বলে আমরা আশা করছি। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। মুক্তি। বরগুনার পাথরঘাটা থেকে যুক্ত চ্ছিলেন জিয়াদ মাহমুদ। যুক্তরাজ্যের নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক নিজের উপর ওঠা অভিযোগের বিষয়ে মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড ওয়াচডগে তদন্তের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে একাধিক ফ্ল্যাট উপহার পেয়েছেন এমন অভিযোগ ওঠার পর এই আহ্বান জানিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, মন্ত্রিত্বের কোনো বিধি টিউলিপ লঙ্ঘন করেছেন কিনা সেই বিষয়ে তদন্তে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার লরি ম্যাগনাসকে চিঠি দিয়েছেন তিনি। তার বিরুদ্ধে তোলা অভিযোগের বিষয়ে তদন্ত করবেন লরি ম্যাগনাস। ৪২ বছর বয়সী টিউলিপ যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে রয়েছেন। টিউলিপের বিষয়ে তদন্ত চললেও তার প্রতি আস্থা রয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নেপাল চীন সীমান্তের তিব্বতে ভূমিকম্পে নিহত ৫৩, বাংলাদেশ ও ভারতে কম্পন অনুভূত। উন্নত চিকিৎসার জন্য রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। অরফানেজ ট্রাস্ট মামলার আপিলের শুনানি চলছে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলে ধোঁয়াশা, বেশ কিছু ইস্যুতে দ্বিমত। সংবিধান রাখা না রাখা বা তার সংশোধনী বিষয়ে তারা এ ব্যাপারে কার্যকর ভূমিকা নেবে। ছাত্রদের দ্বারা কার্যকর হবে এমন কোনো বিষয় এটি নয়। অফিসিয়ালি সরকার অথবা ছাত্রদের পক্ষ থেকে ফর্মালি আমাদের সাথে মত বিনিময়, এটা নিয়ে আলাপ আলোচনা, ডিসকাশনটা আলটিমেটলি কিন্তু হয় নাই। এবং ভারতের কারাগার থেকে ফিরলেন ৯০ বাংলাদেশি জেলে, প্রিয়জনদের কাছে পেয়ে খুশি স্বজনরা। এই ছিল এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/ac/echontv-তে।